কানের হেডফোনটা লাগিয়ে নিন আর দরজাটা বন্ধ করে বসুন। আজকের গল্পটা আপনাদের মনে দাগ কাটবে, কারণ এ শুধু আমার গল্প নয়, এমন হাজারো মানুষের লুকোনো জীবনের প্রতিচ্ছবি। এই গল্পটা শোনার পর হয়তো অনেক চেনা সম্পর্ক আপনাদের কাছে অচেনা মনে হবে। হয়তো ভাববেন, কেন এমনটা হয়, কেন কিছু আবেগ সমাজের সব বাঁধ ভেঙে দেয়। আমার নাম রুবিনা। আমার বাড়ি বর্ধমান জেলায়। একটা সাধারণ গ্রামেই আমার জন্ম আর বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই আমি বেশ লাজুক ছিলাম, কিন্তু দেখতে শুনতে ভালোই ছিলাম বলা চলে। আমার শরীরটা বরাবরই টান টান, শাড়িতেও তার বাঁকগুলো স্পষ্ট বোঝা যায়। আজ একটা গাঢ় নীল রঙের সুতির শাড়ি পরেছি, যা আমার ফর্সা গায়ের রঙের সাথে দারুণ মানিয়েছে। আঁচলটা যদিও একটু আলগা হয়ে বুকের কাছ থেকে সরে আছে, আর তার ফাঁক দিয়ে ব্লাউজের সোনালি পাটটা দেখা যাচ্ছে। এই সাজে আমি আয়নার সামনে দাঁড়ালে নিজের দিকে তাকিয়েই কেমন একটা অনুভূতি হয়, বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। আমার বিয়ে হয়েছিল গ্রামেরই এক সম্পন্ন পরিবারে। স্বামী শশী একটু সরল প্রকৃতির মানুষ, ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত থাকেন। বিয়ের প্রথম কয়েক বছর ভালোই চলছিল। শশী আমাকে ভালোবাসতেন, আমিও চেষ্টা করতাম সব দিক সামলে চলতে। কিন্তু আমাদের সংসারে একটা অভাব ছিল, যেটা হয়তো আমি তখন পুরোপুরি বুঝতে পারিনি, বা হয়তো বুঝলেও প্রকাশ করতে পারিনি। সেটা ছিল গভীরতার অভাব। মানে আমাদের দুজনের মধ্যে একটা আত্মিক টান হয়তো ততটা ছিল না, যতটা একটা দাম্পত্যের ভিত্তি হওয়া উচিত। সম্পর্কটা ছিল অনেকটা নিয়মের জালে বাঁধা। স্বামী স্ত্রীর দৈনন্দিন কর্তব্য পালন, ব্যাস এটুকুই। কখনো মনে হয়নি যে আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। শশী তার ব্যবসার কথা বলতেন, আমি মন দিয়ে শুনতাম, কিন্তু তার ভেতরের অনুভূতিগুলো হয়তো কখনো ছুঁয়ে দেখতে পারিনি। আর আমার ভেতরের কথাগুলো তাকে বলা হয়ে ওঠেনি। এই বিশাল বাড়ির আর একটা অংশ জুড়ে থাকত আমার শ্বশুর শাশুড়ি আর শশীর ছোট ভাই রাহুল। রাহুল আমার থেকে বছর 3 ছোট। সে কলেজে পড়ত যখন আমার বিয়ে হয়। প্রথম থেকেই রাহুলকে আমি ছোট ভাইয়ের চোখেই দেখতাম। হাসি ঠাট্টা, টুকটাক সাংসারিক কাজে সাহায্য করা, এইটুকুই ছিল আমাদের সম্পর্ক। রাহুল ছিল খুব মিশুক, প্রাণবন্ত একটা ছেলে। ওর হাসি দেখলে মন ভালো হয়ে যেত। ওর সাথে কথা বলতে আমার ভালো লাগত, কারণ শশীর মতো ও কখনোই চুপ করে থাকত না। নানা রকম গল্প করত, মজার কথা বলত, এমনকি আমার পছন্দের গানও গাইত। ধীরে ধীরে সময় পেরোতে লাগল। শশীর ব্যবসার চাপ আরও বাড়ল। তিনি প্রায়ই বাইরে বাইরে থাকতেন, হয়তো 2 দিন 3 দিন, কখনো পুরো সপ্তাহ। এই সময়গুলোতে আমার একাকিত্ব আরও প্রকট হয়ে উঠত। দিনগুলো কাটত বাড়ির কাজ আর সবার দেখাশোনা করে। কিন্তু রাতের বেলা যখন একা বিছানায় শুয়ে থাকতাম, তখন কেমন একটা শূন্যতা গ্রাস করত। আমার বয়স তখন সবে 25-26, ভরা যৌবন। শরীরের চাহিদাগুলো স্পষ্ট হতে শুরু করেছিল, কিন্তু সেগুলো পূরণের কোনো উপায় ছিল না। শশী থাকলেও তার সান্নিধ্য ছিল যান্ত্রিক, আর তার অনুপস্থিতিতে শূন্যতাটা আরও বেশি পীড়া দিত। এই সময়টাতেই রাহুল আমার জীবনের অনেকটা জুড়ে বসল। ওর কলেজ শেষ হয়েছিল। এরপর গ্রামেরই একটা কলেজে শিক্ষকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ফলে ও বাড়িতেই থাকত বেশি। সারাদিন আমার সাথে নানান বিষয়ে কথা বলত। দুপুরবেলায় যখন শাশুড়ি ঘুমোতেন, তখন আমি রান্নাঘরের কাজ সারতাম, আর রাহুল হয়তো এসে দরজার চৌকাঠে বসে আমার সাথে গল্প করত। কখনো দেখতাম আমার দিকে কেমন এক অন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কৌতুক ছিল, দুষ্টুমি ছিল, আর তার চেয়েও বেশি কিছু ছিল, যা আমি তখন ধরতে পারছিলাম না। একদিন দুপুরবেলা আমি রান্নাঘরে বসে সবজি কাটছিলাম। সেদিন একটু বেশি গরম ছিল, তাই শাড়ির আঁচলটা কাঁধ থেকে নামিয়ে রেখেছিলাম। রাহুল এসে পাশে বসল। গল্প করতে করতে হঠাৎ করে আমার দিকে ঝুঁকে এসে বলল, ভাবি, তোমাকে আজকাল কেমন যেন চিন্তিত দেখায়, কিছু হয়েছে? ওর এই কাছে আসা, এই মনোযোগ দেওয়া, এতে আমার মনটা কেমন আনচান করে উঠল। ওর নিঃশ্বাস আমার গালে এসে লাগছিল, আর আমি ওর চোখের দিকে তাকিয়ে যেন একটা অজানা অতলে তলিয়ে যাচ্ছিলাম। আমার বুকটা থুকপুক করছিল। আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। রাহুল আমার হাতটা আলতো করে ধরল, তারপর বলল, আমার কাছে তুমি সব বলতে পারো।
আমি তোমার ছোট ভাই হলেও তোমার বন্ধু হতে পারি। ওর হাতের নরম স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের একটা মৃদু প্রবাহ খেলে গেল। আমি হাতটা সরিয়ে নিতে পারলাম না, কেমন একটা ঘোরে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। সেদিনের পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হতে থাকল। রাহুল যেন আমার মনের সব কথা বুঝে যেত। শশী যখন বাড়িতে থাকতেন না, তখন রাতের বেলায় আমার ঘরে এসে বসত। প্রথমে বই পড়ার কথা বলতো বা কোনো পরীক্ষার প্রস্তুতি, কিন্তু ধীরে ধীরে সেই কথাগুলো ব্যক্তিগত হতে শুরু করল। আমি ওর কথা শুনতাম আর ও আমার কথা শুনত। ওর সাথে কথা বলতে বলতে মনে হতো ও যেন আমার সব অপ্রাপ্তিগুলো পূরণ করে দিচ্ছে। ও আমার দিকে যেভাবে তাকাতো, যেভাবে আমার কথাগুলো শুনত, তাতে আমার নারীত্ব যেন নতুন করে জেগে উঠত। একদিন রাতে শশী ব্যবসার কাজে বাইরে ছিলেন। অনেক রাত পর্যন্ত কথা বলার পর রাহুল উঠছিল, কিন্তু ওঠার সময় আমার হাতটা চেপে ধরল। ওর চোখে আমি সেই পরিচিত দুষ্টুমি আর এক গভীর আবেদন দেখলাম। আমার হাতটা ধরে নিজের বুকে টেনে নিয়ে বলল, ভাবি, তুমি এত সুন্দর, তোমাকে দেখে আমার কেমন যেন লাগে। ওর কথায় আমার শরীরটা যেন কেঁপে উঠল। আমার সারা শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। আমি চোখ নামিয়ে নিলাম। ও আস্তে করে আমার কাঁধে হাত রাখল, তারপর আরও একটু কাছে টেনে নিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল, এ কি হচ্ছে, এ তো ভুল। কিন্তু একই সাথে কেমন একটা নেশা আমাকে আচ্ছন্ন করছিল। ওর স্পর্শে আমার অবহেলিত শরীর যেন মুক্তির স্বাদ পাচ্ছিল। সেদিন রাতে রাহুল আমার ঘরে আরও কিছুক্ষণ রইল। আমরা কথা বলিনি বেশি, শুধু একে অপরের কাছাকাছি ছিলাম। স্পর্শের ভাষা দিয়ে অনেক কিছু বুঝে নিচ্ছিলাম। ওর হাত আলতো করে আমার কোমরের কাছে চলে এলো। শাড়ির তলায় যেখানে ত্বক উন্মুক্ত, সেখানে ওর হাতের উষ্ণ স্পর্শ যেন আগুন ধরিয়ে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে ওর দিকে আরও একটু ঝুঁকে গেলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। ওর ঠোঁট যখন আমার গালে আলতো করে ছুঁয়ে গেল, তখন আমার ভেতরটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সমস্ত বাধা, সমস্ত দ্বিধা এক নিমেষে ভেঙে গেল। আমি ওকে আমার আরও কাছে টেনে নিলাম। সে রাতে আমরা একে অপরের মধ্যে যেন খুঁজে পেলাম এক নতুন আশ্রয়, এক নিষিদ্ধ আনন্দ। এই গোপন সম্পর্কটা ধীরে ধীরে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। যখনই শশী বাইরে যেতেন, তখনই রাহুল আমার কাছে আসত। আমাদের এই দেখা হওয়াগুলো ছিল তীব্র আবেগে ভরা, এক লুকোনো ভালোবাসার অভিসার। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে এটা ভুল, এটা পাপ, কিন্তু রাহুলের টান, ওর শারীরিক উপস্থিতি, আমার ভেতরের শূন্যতা পূরণ করার যে ক্ষমতা, তাতে আমি ওর থেকে দূরে থাকতে পারতাম না। আমার মন আর শরীর দুটোই যেন রাহুলের কাছে বাধা পড়েছিল। রাহুল যেন আমার মনের গোপন কোণে লুকিয়ে থাকা সব ইচ্ছাকে জাগিয়ে তুলেছিল। ওর কাছ থেকে পাওয়া মনোযোগ, প্রশংসা আর সেই স্পর্শ, যা শশীর কাছ থেকে আমি কখনো পাইনি, সেগুলো আমার কাছে অমৃতের মতো লাগত। দিনের বেলায় যখন সবাই থাকত, তখন আমরা স্বাভাবিক দেবর ভাবির মতোই থাকতাম, কিন্তু আমাদের চোখের আড়ালে, স্পর্শের আড়ালে একটা গোপন ভাষা চলত, যা শুধু আমরা দুজনেই বুঝতাম। আমার রান্নাঘরে কাজ করার সময় ও পাশে এসে বসত, কখনো কাঁধ ছুঁয়ে দিত, কখনো কথার ছলে হাত ছুঁয়ে দিত। এই ছোট্ট ছোট্ট স্পর্শগুলো আমার বুকে আনন্দের ঢেউ তুলত। আমার মনে হতো আমি যেন নতুন করে বাঁচতে শিখেছি। কিন্তু এই আনন্দের সাথে সাথেই একটা তীব্র ভয়ও কাজ করত আমার মনে। যদি কেউ জেনে ফেলে, যদি বাড়ির কেউ বা গ্রামের কেউ আমাদের এই গোপন সম্পর্কের কথা জেনে যায়, কি হবে তখন? আমার পরিবার, শশীর পরিবার, আমাদের দুজনের মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই ভয়ে আমি মাঝে মাঝে অস্থির হয়ে উঠতাম। রাহুল আমাকে সাহস দিত, বলতো, কেউ কিছু জানতে পারবে না ভাবি, আমরা খুব সাবধানে থাকব। ওর কথাগুলো আমাকে সাময়িক স্বস্তি দিত, কিন্তু ভয়টা পুরোপুরি কাটত না। একদিন রাহুল খুব আপসেট হয়ে আমার কাছে এলো। সে নাকি চাকরির পরীক্ষা দিয়েও সফল হতে পারেনি। ওর মুখটা শুকনো দেখে আমার খুব খারাপ লাগল। আমি ওর পাশে গিয়ে বসলাম, মাথায় হাত বুলিয়ে বললাম, ধৈর্য ধরো রাহুল, একদিন ঠিক হবে।
চেষ্টা করলে সবই সম্ভব। ও আমার হাত ধরে বলল, ভাবি, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমিই আমার একমাত্র ভরসা। ওর এই কথায় আমার ভেতরটা মায়া আর ভালোবাসায় ভরে উঠল। ওকে কাছে টেনে নিলাম, ওর মাথায় পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিলাম। সেদিনের স্পর্শে শুধু শারীরিক আকর্ষণ ছিল না, ছিল গভীর ভালোবাসা আর নির্ভরতা। এই ঘটনার কিছুদিন পর রাহুলের মনে একটা পরিবর্তন এলো। সে ধীরে ধীরে আমার উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ল। যখনই তার কোনো প্রয়োজন হতো বা কোনো সমস্যায় পড়ত, সবার আগে আমার কাছেই আসত। আমার মনে হতো আমি ওর অভিভাবক হয়ে উঠেছি। কিন্তু এই অভিভাবকত্বের আড়ালে আমাদের নিষিদ্ধ সম্পর্কটা আরও গভীরে প্রবেশ করতে লাগল। রাহুল মাঝে মাঝেই জেদ ধরত, শশী থাকুক বা না থাকুক, সে আমার সাথে সময় কাটাবে। আমি ওকে বোঝানোর চেষ্টা করতাম, রাহুল, এটা ঠিক নয়, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ও শুনত না, বলতো, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না ভাবি। ওর এই পাগলামি, এই জেদ আমাকে আরও বেশি দুর্বল করে দিত। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলাম। আমাদের এই গোপন সম্পর্কের একটা নোংরা দিকও ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করল। রাহুল যখন কোনো কারণে মন খারাপ করত বা আমি ওর কোনো কথায় রাজি না হতাম, তখন সে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করত। সে বলতো, যদি তুমি আমার সাথে কথা না বলো বা আমার কাছে না আসো, তাহলে আমি সবাইকে আমাদের সম্পর্কের কথা বলে দেব। ওর এই কথায় আমার বুকের ভেতরটা কেঁপে উঠত। আমি ওর কাছে মিনতি করতাম, না রাহুল, এমন করো না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ওর এই মানসিক দুর্বলতার সুযোগ নেওয়াটা আমাকে খুব কষ্ট দিত, কিন্তু আমার তখন আর কিছু করার ছিল না। আমি ওর হাতে পুতুলের মতো হয়ে গিয়েছিলাম। ভয়ে, লজ্জায় আর এক অদৃশ্য মায়াজালে আমি বাধা পড়েছিলাম। আমি বুঝতে পারছিলাম আমি একটা গভীর খাদে নেমে যাচ্ছি, যেখান থেকে উঠে আসা প্রায় অসম্ভব। রাহুলের এই দিকটা আমাকে আতঙ্কিত করে তুলল। যে ছেলেটাকে আমি এত স্নেহ করতাম, ভালোবেসেছিলাম, সে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে। আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। সারা দিন মনে হতো, এই বুঝি কেউ জেনে গেল। শশীর সামনে বসলে বা শ্বশুর শাশুড়ির সাথে কথা বলার সময় আমার বুক ধুকপুক করত। মনে হতো যেন আমার মুখে সব পাপ লেখা আছে। আমার হাসি, আমার কথা, সব কিছুই কেমন কৃত্রিম মনে হতে লাগল। ভেতরের কষ্টটা যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন শশী বাড়ি ফেরার পর আমার দিকে কেমন অন্য দৃষ্টিতে তাকালেন। আমি ভয় পেয়ে গেলাম। মনে হলো তিনি সব জেনে গেছেন, কিন্তু তিনি কিছু বললেন না, শুধু আমার দিকে তাকিয়ে গভীর একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমার মনে হলো আমি যেন পাথরের মতো জমে গেছি। আমি রাতে বিছানায় শুয়ে শুয়ে অনেক কাঁদলাম। আমার মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি। আমি আর আগের সেই রুবিনা নেই। আমার পবিত্রতা, আমার সম্মান, সব কিছুই যেন ধুলায় মিশে গেছে। রাহুলের সাথে আমার সম্পর্কটা তখন আর ভালোবাসার ছিল না, ছিল ভয়ে আর বাধ্যবাধকতায় মেশানো একটা বিষাক্ত টান। আমি ওর থেকে দূরে থাকতে চাইতাম, কিন্তু ও আমাকে ছাড়ত না। যখনই সুযোগ পেত আমার কাছে চলে আসত, আর ওর চোখের চাহনি দেখে আমার শরীর ভয়ে কুঁকড়ে যেত। আমি আমার নিজের বাড়িতেই যেন বন্দী হয়ে পড়েছিলাম। আমার মন চাইত চিৎকার করে সব বলে দিতে, কিন্তু মুখ দিয়ে কথা বেরোত না। আমার নীরবতাই যেন আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। একদিন গ্রামের এক অনুষ্ঠানে আমাদের পুরো পরিবার গিয়েছিল। সেখানেই রাহুলের সাথে আমার কথা কাটাকাটি হলো। আমি ওকে স্পষ্ট জানিয়ে দিলাম, আর নয় রাহুল, আমি আর পারছি না, এই সম্পর্কটা এখানেই শেষ। রাহুল প্রথমে আমাকে ভয় দেখানোর চেষ্টা করল, কিন্তু আমি তখন আর ভয় পাচ্ছিলাম না। আমার ভেতরের রাগ আর আত্মসম্মানবোধ আমাকে শক্তি জুগিয়েছিল। আমি বললাম, যা খুশি করো, কিন্তু আমি আর তোমার হাতে পুতুল হয়ে থাকব না। আমার এই দৃঢ়তা দেখে রাহুল অবাক হল। সে হয়তো ভাবেনি যে আমি তার বিরুদ্ধে এত সাহস দেখাতে পারব। সে মুহূর্তের জন্য যেন কেমন চুপসে গেল। এরপর থেকে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে ভাঙতে শুরু করল। রাহুল কিছুটা দূরে সরে গেল,
কিন্তু তার চোখে সেই ভয় দেখানো চাহনিটা রয়েই গেল। আমি বুঝতে পারছিলাম আমার জীবনে এই অধ্যায়টা সহজে শেষ হবে না, এর পরিণতি আমাকে ভোগ করতেই হবে। কয়েক মাস কেটে গেল। রাহুল হঠাৎ করেই গ্রামের বাইরে একটা চাকরি পেয়ে চলে গেল। আমার বুকের ওপর থেকে যেন একটা পাথর নেমে গেল, হাফ ছেড়ে বাঁচলাম। আমার মনে হলো আমি আবার স্বাধীন হয়েছি, কিন্তু মনের গভীরের ক্ষতগুলো রয়েই গেল। যে সম্মান, যে আত্মবিশ্বাস আমি হারিয়েছিলাম তা ফিরে পেতে অনেক সময় লাগবে। শশী আজও কিছু বলেননি, বা হয়তো বুঝতেও পারেননি, কিন্তু আমার মনে অপরাধ বোধের একটা মেঘ জমে আছে। আমি জানি এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন করতে হবে। আমার এই গল্পটা বলার কারণ একটাই, জীবনে কিছু আবেগ এতটাই তীব্র হতে পারে যা আমাদের সব মূল্যবোধ, সব নীতিবোধকে ভাসিয়ে নিয়ে যায়। সাময়িক সুখের পেছনে ছুটতে গিয়ে আমরা নিজেদের এমন এক জায়গায় নিয়ে যাই যেখানে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে ওঠে। সম্পর্কের পবিত্রতা বজায় রাখাটা কতটা জরুরি তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। নিজের মনের দুর্বলতা আর অন্যের সুযোগ নেওয়ার প্রবণতা, এই দুটোই একটা সুস্থ সম্পর্ককে বিষাক্ত করে তুলতে পারে। তাই সাবধানে থাকুন, সচেতন থাকুন, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন, আর এমন কোনো ভুল পদক্ষেপ নেবেন না যার জন্য বাকি জীবন অনুশোচনা করতে হয়। প্রতিটি সম্পর্কের একটা নিজস্ব সীমারেখা থাকে, সেই সীমারেখা অতিক্রম করলে তার পরিণতি কখনোই সুখকর হয় না। আমার জীবনের এই কঠিন অভিজ্ঞতা থেকে এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা। আমার এই কাহিনী যদি আপনাদের মনে একটু হলেও চিন্তা জাগায়, তাহলে সেটাই আমার প্রাপ্তি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না।